My dear students, how are you? I hope all of are fine. I am also fine by the grace of Almighty Allah. My dear students, welcome to Distance and Online Learning program. First of all, my identity. This is Mr. Selim Rana, BSc Honors in Chemistry, MS in Applied Chemistry, University of Chittagong. Lecturer in Chemistry, Palmijapur Public School and College, Gazipur Sadur, Gazipur. Class 9 to 10, Subject Chemistry, Chapter 3, Lecture 3. Name of chapter Structure of Compound. শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা পড়ব পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। বোর পরমাণু মডেলে যে শক্তি স্তরের কথা বলা হয়েছে তাকে প্রধান শক্তি স্তর বলা হয়। প্রতিটি প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n², যেখানে n এর মান 1 2 3 4 ইত্যাদি। অতএব এর সূত্র অনুসারে কে শক্তি স্তরের জন্য n সমান 1। অতএব কে শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n² = 2 × 1² সমান 2। L শক্তি স্তরের জন্য n এর মান 2, সুতরাং সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n² সমান 2 × 2² = 8 8টি। m শক্তি স্তরের জন্য n সমান 3, অতএব m শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n² = 2 × 3² = 18 18টি। n শক্তি স্তর বা চতুর্থ শক্তি স্তরে n এর মান 4, তাহলে n শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n² = 2 × 4² হবে কত 32, অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে 32টি ইলেকট্রন থাকতে পারে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা পারমাণবিক সংখ্যা 1 থেকে 30 পর্যন্ত, অর্থাৎ হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস দেখব। প্রথমে পারমাণবিক সংখ্যা 1 হাইড্রোজেন, এটির একটি ইলেকট্রন থাকবে ক্যাশ শেলে। পারমাণবিক সংখ্যা 2 দুইটি ইলেকট্রন আছে, এটা থাকবে ক্যাশ শেলে। পারমাণবিক সংখ্যা 3 আমরা জানি ক্যাশ শেলে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, তাই 2টি থাকার পরে আরেকটি যাবে এল শেলে। বেরিলিয়ামের ক্ষেত্রে 2 2, বোরনের পারমাণবিক সংখ্যা 5, তাই 2 3, কার্বন 2 4, নাইট্রোজেন 2 5, অক্সিজেন 8টি 2 6, ফ্লোরিন 2 7, 9টি যেহেতু, নিয়নে 10টি 2 8। শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম স্তরের সর্বোচ্চ 2টি, দ্বিতীয় স্তরের সর্বোচ্চ 8টি থাকতে পারে দেখলাম। এখন পরবর্তীতে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা যেহেতু 11টি, 2 আর 8 দেওয়ার পরে আরেকটি ইলেকট্রন তৃতীয় স্তরে দিবে। তৃতীয় স্তরে কয়টি দিবে? একটি। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 12টি, 2 8 2, অ্যালুমিনিয়াম 13টি, 2 8 3, সিলিকন 14টি, 2 8 4, ফসফরাস 2 8 5, সালফার 16টি, 2 8 6, ক্লোরিন 17টি, 2 8 7, আর্গন 2 8 8। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি তৃতীয় স্তরে সর্বোচ্চ থাকতে পারে 18টি, কিন্তু প্রথম 8টি দিবে। 8টি দেওয়ার পরে আর একটি ইলেকট্রন থাকলে সেটা পরবর্তী শক্তি স্তরে দিবে। শিক্ষার্থীবৃন্দ দেখো, 19 এর ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 19 2 2 2 8 8 1 2 8 8 2 2 8 8 2 8 8 3 2 8 8 2। স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে এখানে আরেকটি ইলেকট্রন, আমরা জানি সর্বোচ্চ যেহেতু 18টি, এই আরেকটা এখানে 2টি দেওয়ার পরে আরেকটা ইলেকট্রন, এখানে 8 এর পরে আরেক 1 দিলে 9টি হবে। টাইটানিয়ামের ক্ষেত্রে 2 8, এখানে 2টি দিয়ে এখানে 10টি হবে। ভ্যানাডিয়ামের ক্ষেত্রে 2 8, এখানে 2টি দিয়ে এখানে 11টি। ক্রোমিয়ামের ক্ষেত্রে 13টি, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে 13টি, আয়রনের ক্ষেত্রে হবে এম শেলে 14টি, কোবাল্টের ক্ষেত্রে 15টি, নিকেলের ক্ষেত্রে 30টি 16টি, কপার এবং জিঙ্কের ক্ষেত্রে এই ক্ষেত্রে হবে 18টি। অর্থাৎ তাহলে আমরা এই শেলে সর্বোচ্চ যে 18টি ইলেকট্রন থাকে, 18টি কপার এবং
জিঙ্কের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। শিক্ষার্থীবৃন্দ, আমরা যা ইলেকট্রন বিন্যাস আগে দেখলাম সেটার উপর পর্যালোচনা। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 আর ইলেকট্রন সংখ্যাও 1, তাই ইলেকট্রন একটি ক্যাশ শেলে থাকবে। হিলিয়ামের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 2, এটা দুটি ইলেকট্রন প্রথম শক্তি স্তরে ক্যাশ শেলে থাকবে। লিথিয়ামের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 3, প্রথম শক্তি স্তরে 2টি আর পরে ইলেকট্রনটি এল শেলে যাবে। সোডিয়ামের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 11, ক্যাশ শেলে 2টি, এল শেলে 8টি এবং এম শেলে 1টি। ইলেকট্রন বিন্যাস ভালোভাবে খেয়াল হলে দেখতে পাবো হিলিয়াম থেকে আর্গন পর্যন্ত মৌলগুলোর ক্ষেত্রে নিয়মটির ব্যতিক্রম ঘটেছে। পটাশিয়াম এর পরবর্তী মৌলগুলোর ক্ষেত্রে আমরা জানি তৃতীয় শক্তি স্তরে এম এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 18টি, কিন্তু পটাশিয়াম 19তম ইলেকট্রন, ক্যালসিয়ামের 19তম ইলেকট্রন, 20তম ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে অক্ষুণ্ণ রেখেই আগে চতুর্থ শক্তি স্তরে যায়। স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে 19তম 20তম ইলেকট্রনটি যাবার পর চতুর্থ শক্তি স্তরে যাওয়ার পর 21তম ইলেকট্রনটি আবার তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করে। পারমাণবিক সংখ্যা 19 থেকে পরবর্তী মৌলগুলো চতুর্থ প্রধান শক্তি স্তর অর্থাৎ এন শেলে 2টি করে ইলেকট্রন দিয়ে তারপরে আবার তৃতীয় শক্তি স্তরে এন শেলে প্রবেশ করে। এরপরেও ক্রোমিয়াম ও কপারের ইলেকট্রন বিন্যাসে বিশেষ ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে। এই বিষয়টি বোঝার জন্য আমাদের উপশক্তি স্তরের ধারণা থাকতে হবে। উপশক্তি স্তরের ধারণা: প্রধান শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়। এই শক্তি স্তরগুলো আবার উপশক্তি স্তরে বিভক্ত থাকে এবং এই উপশক্তি স্তরকে এল দিয়ে চিহ্নিত করা হয়। এল এর মান 0 থেকে এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত উপশক্তি স্তরগুলোকে অরবিটাল বলা হয়। এই উপশক্তি স্তরগুলোকে এস, পি, ডি, এফ ইত্যাদি নামে আখ্যায়িত করা হয়। উপশক্তি স্তরের ধারণা: উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়। n সমান 1 হলে l সমান 0, অরবিটাল একটি মাইনাস। n সমান 2 হলে l এর মান 0, 1, অরবিটাল দুটি 2s, 2p। n সমান 3 হলে l এর মান 0, 1, 2, অরবিটাল তিনটি 3s, 3p, 3d। n এর মান 4 হলে l এর মান 0, 1, 2, 3, অরবিটাল 4টি 4s, 4p, 4d, 4f। n এর মান 5 হলে l এর মান 0, 1, 2, 3, 4, অর্থাৎ এখানে অরবিটাল থাকবে 5টি, কিন্তু 4s, 4p, 4d, 4f এই 4টি অরবিটালেই সবগুলো ইলেকট্রন বিন্যাস সম্ভব বলে পরবর্তী অরবিটালগুলো আর প্রয়োজন হয় না। n সমান 6, 7, 8 এর জন্য এটি সত্য। প্রতিটি অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে যেকোনো অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2 × 12 + 1 সংখ্যক, আর যেকোনো অরবিটে অর্থাৎ শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2n²। সবগুলো অরবিটালে ইলেকট্রন সংখ্যা যোগ করে 2n² পাওয়া যায়। যেকোনো অরবিট বা কক্ষপথে 2n² যা পাওয়া যায়, আবার সবগুলো অরবিটালে ইলেকট্রন সংখ্যা অর্থাৎ 2 × 12 + 1 যা হয় সবগুলো যোগ করে একই হবে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটা ইলেকট্রন বিন্যাস দেখতেছি। এখান থেকে প্রথম শক্তি স্তরে n, এটার জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা যেমন 0, এখানে অরবিটাল হবে s, অর্থাৎ প্রথম শক্তি স্তরের জন্য 1s, 1s এর মোট ইলেকট্রন থাকতে পারে 2টি। আবার দ্বিতীয় শক্তি স্তরের জন্য n এর মান 2, সেখানে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান 0 হবে, 1 হবে, উপশক্তি স্তর হবে s এবং p, 2s, 2p। তাহলে 2s এর সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টি, p অরবিটালে থাকতে পারে 2টি, আর 6টি, সব মিলিয়ে ইলেকট্রন থাকবে কয়টি? 8টি। শিক্ষার্থীবৃন্দ, এখন তৃতীয় স্তরের জন্য যদি আমরা দেখি, তৃতীয় স্তরের জন্য l এর মান 0, 1, 2, 0, 1, 2 অর্থাৎ s, p, d, তাহলে 3s, 3p, 3d। 3s এ এখানে s অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টি, p অরবিটালে 6টি, d অরবিটালে 10টি, তাহলে তৃতীয় স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 18টি।
চতুর্থ শক্তি স্তরের জন্য n এর মান l এর মান 0 1 2 3 s p d f 4s 4p 4d 4f 4s এ সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টি, 4p তে 6টি, 4d তে 10টি এবং 4f এ 14টি। অর্থাৎ সব মিলিয়ে চতুর্থ স্তরে ইলেকট্রন থাকতে পারে 32টি। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি। পরমাণুতে ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির স্তরে প্রবেশ করে। অর্থাৎ যে অরবিটালে শক্তি কম সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে এবং যে অরবিটালে শক্তি বেশি সেই অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করে। অরবিটালের মধ্যে কোনটির শক্তি কম কোনটির শক্তি বেশি তা নির্ভর করবে দুটি প্রধান শক্তি স্তরের মান n এবং উভয় শক্তি স্তরের মান l এর যোগফলের উপর। যে অরবিটালের জন্য n প্লাস l এর যোগফলের মান কম সেই অরবিটাল নির্মূল শক্তির, আর যে অরবিটালের জন্য n প্লাস l এর মান বেশি সেই অরবিটাল উচ্চ শক্তির। 3d অরবিটালের জন্য n সমান 3 l সমান 2, অর্থাৎ n প্লাস l এর যোগফল হবে 5। 4s অরবিটালের জন্য n সমান 4 l সমান 0, অর্থাৎ n প্লাস l এর মান 4। যেহেতু 4s অরবিটালে জন্য n প্লাস l এর মান কম তাই 4s অরবিটাল নিম্ন শক্তির এবং 3d অরবিটাল উচ্চ শক্তির। শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো 3d অরবিটালের চেয়ে 4s অরবিটাল কম শক্তি সম্পন্ন, তাই ইলেকট্রন প্রথমে 4s অরবিটালে পরে 3d অরবিটালে প্রবেশ করবে। আবার দুটি অরবিটালে n প্লাস l এর মান যদি সমান হয় তখন যে অরবিটালের n এর মান কম সেই অরবিটাল নিম্ন শক্তির এবং সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। অপরদিকে সমান n প্লাস l এর মানের জন্য যে অরবিটালে n এর মান কম বেশি সেই অরবিটালের শক্তিও বেশি, কাজেই সেই অরবিটাল ইলেকট্রন পরে প্রবেশ করবে। যেমন 3d এবং 4p এর n প্লাস l এর মান যথাক্রমে 3 প্লাস 2 সমান 5, 4 প্লাস 1 সমান 5। 3d এবং 4p এর ক্ষেত্রে n প্লাস l এর যোগফল দুটোর জন্য সমান, কিন্তু 3d এর ক্ষেত্রে n এর মান যেহেতু কম সেক্ষেত্রে 3d নির্ভর শক্তির 4p উচ্চ শক্তির। শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়গুলো আমরা যদি কোন অরবিটাল গুলোর শক্তির ক্রম আমরা দেখাতে পারি 1s থেকে 2s, 2s থেকে 2p, 3s, 3p, 4s, 3d, অর্থাৎ 4s থেকে 3d শক্তি বেশি, 3d থেকে 4p, 5s, 4d, 5p, 6s, 4f, 5d, 6p, 7s, এরপরে 5f, 6d, 7p এবং 8s। এভাবে শক্তির ক্রম আমরা দেখতে পারি। এই শক্তির ক্রমটা মনে রাখার জন্য এরকম একটা চিত্র ড্র করতে পারি। 1s থেকে 2s, 2s থেকে 2p, 3s, আবার 3s ঘুরে ইলেকট্রন আসবে 3p, 4s, তারপর 3d, 3d থেকে 4p, 5s, এখান থেকে ঘুরে আবার কোথায় আসবে 4d, 5p, 6s, 6s থেকে 4f, 5d, 6p, 7s। s অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টি, p অরবিটালে সর্বোচ্চ 6টি, d অরবিটালে সর্বোচ্চ 10টি, f অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 14টি। ইলেকট্রন আবরণ নীতি অনুযায়ী আমরা ইলেকট্রন বিন্যাস দেখি। পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6। 19তম ইলেকট্রনটি 3d তে না গিয়ে কোথায় যাবে 4s, 4s1। ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। স্ক্যান্ডিয়াম ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 4s2 এর পরে আরেকটা ইলেকট্রন কোথায় যাবে 20 পর্যন্ত। 21তম ইলেকট্রন যাবে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে 3d তে। টাইটেনিয়াম 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 এই পর্যন্ত 21টি ইলেকট্রন, 20টি ইলেকট্রন। তারপরে তার আর 2টি ইলেকট্রন 21টি ইলেকট্রন পর্যন্ত, এরপরে আর 2টি ইলেকট্রন 3d তে যাবে। সরি, এটা টাইটেনিয়াম পারমাণবিক সংখ্যা 22 হবে এখানে
সঠিক থাকবে। এটা ভুল হয়েছে এই জায়গায়। পারমাণবিক সংখ্যা 23 থেকে 22। যেহেতু 4s অরবিটালের শক্তি 3d অরবিটালের শক্তির চেয়ে কম, তাই পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d তে না গিয়ে কোথায় যায়? 4s এ যায়। আবার স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে স্ক্যান্ডিয়ামের 21তম ইলেকট্রনটি কোথায় যায়? 3d তে যায়, সর্বশেষ ইলেকট্রনটি। মনে রাখতে হবে যখন ইলেকট্রন ব্যালেন্স লিখবে তখন একই প্রধান শক্তি স্তরের সকল উপশক্তি স্তরের পাশাপাশি লিখতে হবে। আমরা দেখো 3s এর পরে 3p, 3p এর পরে 3d, এভাবে আমরা পাশাপাশি লিখলাম। এভাবে লিখতে হবে, একই কক্ষপথের অরবিটাল গুলো পাশাপাশি লিখতে হবে। শিক্ষার্থী বিন্দু, এখন দেখো আয়রনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p 6 3d6 4s2। আমরা যেটা বললাম পাশাপাশি, এটা প্রথম স্তর, এটা দ্বিতীয় স্তর, এটা তৃতীয় স্তর, এভাবে একই স্তরের ইলেকট্রন গুলো পাশাপাশি। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব কিছু ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস। আমরা জানি পি অরবিটাল এর ক্ষেত্রে পূর্ণ হলো 6টিতে আর অর্ধপূর্ণ 3টিতে। ডি অরবিটাল পূর্ণ হয় 10টিতে আর অর্ধপূর্ণ হয় 5টিতে। তাই এই ডি অরবিটাল এবং পি অরবিটাল অর্ধপূর্ণ এবং পূর্ণতা লাভ করার জন্য পার্শ্ববর্তী অরবিটাল থেকে ইলেকট্রন নিয়ে আসতে পারে, এটা ব্যতিক্রমধর্মী ঘটনা হয়। যেমন ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা যদি দেখি, স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস এরকম, অর্থাৎ এখানে 4s2 3d6। কিন্তু ক্রোমিয়াম এখানে 3d4 হবে, 6 হবে না। তাহলে এখানে ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস যেটা হয়, ক্রোমিয়াম 4s থেকে একটা ইলেকট্রন এখানে নিয়ে গিয়ে 3d4 এর জায়গায় 3d5 হয়। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা বাড়ির কাজ দেখব। ইলেকট্রন বিন্যাস কাকে বলে? বিভিন্ন মৌলের ইলেকট্রন বিন্যাস লেখো। পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d তে না গিয়ে 4s এ যায় কেন? উপশক্তি স্তরের ধারণা দাও। পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি লেখো। 3d এবং 4p এর মধ্যে কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করে? ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রমধর্মী কেন? এছাড়া বিভিন্ন শিক্ষা বোর্ডে এবং স্কুলের টেস্ট পরীক্ষায় আগত সৃজনশীল এবং নৈবেদিক প্রশ্নগুলো চর্চা করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের এই ক্লাসটি আমাদের প্রতিষ্ঠানের ফেসবুক পেজ ছাড়াও আমার ইউটিউব চ্যানেল সেমিনারাইজ কেমিস্ট্রি স্কুলে পেতে পারো। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ।